দার্জিলিংয়ের সাইট সিনে নানান রকম পয়েন্ট নিয়ে কনফিউজ না হয়ে আগে বুঝে নিন কীভাবে আপনারা ঘুরবেন। তাই অন্য কোনো রকম কথা না ঘুরিয়ে চলে আসি সরাসরি পয়েন্ট টু পয়েন্টে। দার্জিলিং সাইট সিনে যে পয়েন্টগুলো ঘুরে দেখা হয় তার মধ্যে ভাগ থাকে এইভাবে: 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট অ্যান্ড মিক্স পয়েন্ট। তাহলে এই 5 ধরনের পয়েন্টের মধ্যে আমরা প্রথমে আসি 2 পয়েন্টে। 2 পয়েন্টে দেখানো হয় রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক। এটি সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগে। ঘুমের আগে থেকেই ডান দিকে রাস্তাটি দার্জিলিং থেকে আসার পথে চলে যায় গঙ্গা মাইয়া পার্কে। বছরের সবসময় কিন্তু রক গার্ডেনের রাস্তা খোলা থাকে না। বর্ষায় অনেক সময় ধসে বন্ধ থাকে এই রাস্তা। ভাগ্য যদি ভালো হয় আপনারা রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক চলে আসতে পারেন। আর শেয়ার গাড়িতেও আসা যায় রক গার্ডেন গঙ্গা মাইয়া পার্ক। আর রক গার্ডেনে এসে আপনারা আস্তে আস্তে হেঁটে রেলিং ধরে উপরের দিকে এসে একদম উপরে দেখতে পাবেন এই ঝর্ণাটি। আর এখানে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। যতই আস্তে আস্তে উপরের দিকে উঠবেন ততই ভালো লাগবে রক গার্ডেনের ঝর্ণার রূপটি। এরপর রক গার্ডেন দেখে আপনারা চলে আসুন তার নিচেই গঙ্গা মাইয়া পার্ক। গঙ্গা মাইয়া পার্ক যেহেতু এই রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক পয়েন্ট দুটি অনেক টুরিস্ট আসেন না, তাই এই জায়গায় কিন্তু আপনারা একটু ফাঁকা এবং নিরিবিলি পাবেন। গঙ্গা মাইয়া পার্কে ঢোকার পর আপনারা এগিয়ে গিয়ে সামনে করে নিতে পারেন বোটিং। বোটিং করতে খরচ হয় জনপ্রতি 50 টাকা আর সময় দেয় 15-20 মিনিট মতো। বোটিং করতে করতে চলে যেতে পারেন একদম সামনে ঝর্ণার কাছে এবং দেখতে পারেন প্রকৃতির এক অপরূপ দৃশ্য। দার্জিলিংয়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভোরবেলার যে পয়েন্টটি দেখা হয় সেটি হচ্ছে 3 পয়েন্ট। ভোর 3:30, 4টে এরকম সময় বেরিয়ে প্রথমেই রওনা দেওয়া হয় টাইগার হিলের উদ্দেশ্যে। টাইগার হিলে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দেখার পর ফিরে এসে দেখা হয় ঘুম মনেস্টারি এবং বাতাসিয়া লুপ। আমরা চলে এসেছি ঘুম মনেস্টারি। ঘুম মনেস্টারি দেখে আপনারা চলে আসুন 3 পয়েন্টের শেষ পয়েন্ট বাতাসিয়া লুপ। কপাল যদি ভালো থাকে আর আকাশ যদি পরিষ্কার থাকে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। আর তার সাথে সকালে 9টার সময় চলে আসে ট্রেন। বাতাসিয়া লুপ থেকে চারিদিকে 360 ডিগ্রি ভিউ খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন। আর এখানে রয়েছে শীতের নানান রকম বস্ত্রের সম্ভার। আজকে 21শে অক্টোবর 2024 আর আমরা দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপের সামনে। এরপর হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে পড়তে পারেন 5 পয়েন্ট বা 7 পয়েন্টের যে কোনো একটি দেখতে। তবে আমরা বেরিয়েছিলাম মিক্স পয়েন্ট ভিজিটে। আর দার্জিলিংয়ে সাধারণত এই 5 পয়েন্ট এবং 7 পয়েন্টের কিছু কাটছাট করে তৈরি করা হয় একটি মিক্স পয়েন্ট। এই মিক্স পয়েন্টে সাধারণত দেখানো হয় জু, HMI মিউজিয়াম, তেনজিং রক, টি গার্ডেন, জাপানিজ টেম্পল, পিস পাগোডা, রোপওয়ে। মিক্স পয়েন্টের প্রথমেই আমরা চলে এলাম দার্জিলিং জু দেখতে। দার্জিলিং জুয়ের ভিতরে রয়েছে আরও 2টি পয়েন্ট। যাই হোক, 110 টাকা করে দুজনের 220 টাকার টিকিট করলাম, বাচ্চাদের টিকিট লাগেনি। আর জুয়ের ভিতরে ঢুকেই আমরা পেয়ে গেলাম সামনেই একটি বিশাল বড় মানচিত্র।
এখানেই রয়েছে রোড ম্যাপ, কোন দিকে কি রয়েছে তার বিবরণ। দাঁড়িয়ে অনেকক্ষণ বোঝার চেষ্টা করে তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম। সত্যি বলছি, এই পাহাড়ের ধাপে ধাপে এই দার্জিলিং জুয়ের ভিতরের সৌন্দর্য কিন্তু অপূর্ব। এতটা যে ভালো হবে তা আগে কিন্তু বুঝতে পারিনি। উপরে উঠেই প্রথমেই দেখা পেলাম এরকম সুন্দর সুন্দর পাখির। বাঘ একটাকে পেলে একদম বাঘের পেট ভরে যাবে। বাঘ মামা, বাঘ মামা, লেপার্ড দেখা কতগুলো? তিনটে। ডান দিকে দেখ, ওই দেখ, ওই কেমন করে হাঁটছে। উঠে গেছে। গাছের উপরে এটি একটি রেড পান্ডা শুয়ে আছে, আর তারপরেই এই খাঁচার মধ্যে নেকড়ে, হিমালয়ান উল, আর দার্জিলিংয়ের ঘরের মধ্যে জুয়ের ভিতরেই দেখতে পেলাম একটি সুন্দর কাঠবেড়ালি। আর তারপরেই আমরা উঠে চললাম বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। এর ভিতরে কিন্তু ছবি করা নিষিদ্ধ, তাই এর ভিতরের সমস্ত কিছু দেখতে গেলে আপনাকে এখানে আসতে হবে। আর ভিতরের মিউজিয়ামটি সত্যি খুব সুন্দর। এরপর আমরা তেনজিং রক HMI এর পাশ দিয়ে চললাম এগিয়ে এই চা বাগানে। এই চা বাগানে ঘুরে এর সামনেই আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। চা বাগানটি আমরা গোপালধারা টি এস্টেট থেকে আসার পরে এই চা বাগানটি কিন্তু অতটা আমাদের ভালো লাগেনি। যাই হোক, ওখানে কিছু ছবি তুলে আমরা পরে দুপুরবেলায় এই দীপা রেস্টুরেন্ট, এই চা বাগানের পাশেই আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। এখানের লাঞ্চ কিন্তু বেশ ভালোই, সস্তায় মাত্র 120 টাকা ভেজ প্লেটে এত রকম আইটেম দিয়েছিল। আমরা ভাবতেই পারিনি যে দার্জিলিংয়ের মতন এই হিল স্টেশনের জায়গায় এত কিছু আইটেম থাকবে। আর তার সাথে চিকেনের আইটেমটিও কিন্তু বেশ ভালোই ছিল। আর আমরা এখানে এই নানান রকম আইটেম দিয়ে খুব সুন্দর করে ভুরিভোজ সেরে এগিয়ে চললাম এরপরে এই পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পল দেখতে। অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা আস্তে আস্তে পিস প্যাগোডার সামনে উঠে পড়লাম। আর সামনে বুদ্ধ মূর্তি এবং তার 4 ধরনের অবয়ব চারিদিকের দেখতে দেখতে চারিদিকটি প্রদক্ষিণ করে নিলাম। আর সামনে কিছু ছবি তুলে তারপরে এগিয়ে চললাম আবার জাপানিজ টেম্পলের দিকে। জায়গাটি কিন্তু খুব ভালো এবং অসাধারণ লাগছিল। চারিদিকে প্রচুর ফুলের বাগান আর সুন্দর মনোরম পরিবেশ। ওয়ার্ল্ড পিস প্যাগোডা এই দার্জিলিং ছাড়া পুরীতেও কিন্তু রয়েছে। পুরীর সাইট সিনে আমরা কিন্তু ওখানেও দেখেছিলাম। আর জাপানিজ টেম্পলের ভিতরে রয়েছে প্রেয়ার রুম, আর ভিতরে প্রবেশ করেই সামনে আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলে। এখান থেকে উপরের দিকে উঠে যাওয়া যাবে। জানেন এখানে ভিতরে বুদ্ধ মূর্তি আছে, ফুজি গুরুজি। আস্তে আস্তে উপরের দিকে যাই। ডিউরিং প্রে টাইম ফটো নট অ্যালাউড, এছাড়া বাকি সময় ফটো তোলা যাবে। এখন অ্যালাউড না যখন এখানে প্রে হবে। অহিংসা পরম ধর্ম। এছাড়াও মল মার্কেট থেকে কাছেই আপনারা পায়ে হেঁটে দেখে নিতে পারেন হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এই টি গার্ডেনটি কিন্তু আপনাদের দেখতে খুব ভালো লাগবে। একটু সময় নিয়ে এসে এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা দেখে নিন ম্যালের ঠিক উপরেই এই মহাকাল মন্দির। আর মহাকাল মন্দির দেখার পর আপনারা ম্যালে সন্ধেবেলায় ঘুরে চারিদিক দেখে নিতে অবশ্যই ভুলবেন না। আর ম্যালের ঠিক একদিকে রয়েছে
মার্কেট এবং চায়ের বিভিন্ন দোকান। চলুন আমাদের সাথে একটু মেলের মার্কেটে ভিজিট করে বিভিন্ন জিনিসের দামগুলো একটু জেনে নিন। ক্যাভেন্টার্সের পাশ দিয়ে যে রাস্তাটি যায় সেই রাস্তার পাশেই রয়েছে এই মণিপুর হ্যান্ডলুম, এছাড়াও আরও নানান শীতের বস্ত্র এবং নানান রকম ভালো ভালো বস্ত্রের দোকান। এখানে দাম একটু বেশি বলে আমার মনে হলো, তবে এখানে কিন্তু প্রচুর কালেকশানও রয়েছে। তবে এখানে বার্গেনিং করে খুব একটা লাভ হয় না, ফলে মোটামুটি স্ট্যান্ডার্ড দামে বিভিন্ন ভ্যারাইটির জিনিস কিনতে হলে এখান থেকে কিনতে পারেন। ছেলেদের 595, 800, 1200 এবং মেয়েদের শীতের বস্ত্র 850, 595, 795, বিভিন্ন লং সোয়েটার, নর্মাল সোয়েটার 595, 725, 495, 425 এরকম দেখতেই পাচ্ছেন নানান রকমের কিন্তু সম্ভার রয়েছে। এখানের কালেকশান বেশ ভালোই। আমরা ঢুকে পড়লাম এই গ্লেনারিসের ভিতরে। গ্লেনারিসের ভিতরে একটি সুন্দর খাবার যেমন জায়গা, তেমনি এটি কিন্তু দর্শনীয় স্থানও বলা যায়। কারণ দার্জিলিংয়ে এসে মেলে গ্লেনারিসে আসবে না এরকম পর্যটক খুব কমই আছে, তাই অবশ্যই আপনারা এই জায়গাটি কিন্তু মিস করবেন না। আর অবশ্যই ক্যাভেন্টার্সে আসতেও ভুলবেন না। ক্যাভেন্টার্সের নিচে আইসক্রিম পার্লার আছে, আর উপরেই এই ছাদের উপর থেকে আকাশ পরিষ্কার থাকলে খুব ভালোভাবেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয় ঠিক এখান থেকে। এখানে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায় হোটেল শিবমের এই পাশ থেকে। আর বাদিকেই কিন্তু রয়েছে আরেকটি বিখ্যাত হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। আর তার উল্টো দিকেই ক্যাভেন্টার্স। ক্যাভেন্টার্সে খাওয়া দাওয়া অবশ্যই এইখানে দার্জিলিং ভ্রমণের একটি অঙ্গই বটে। আর ভ্রমণের মধ্যে একদিন অবশ্যই আসবেন এই নিউ মহাকাল মার্কেট। এই মার্কেটটি মহাকাল মার্কেট থেকে সরে গিয়ে এখন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনেই বসছে এই নিউ মহাকাল মার্কেট। এখানে বার্গেনিং করে আপনারা খুব সস্তায় কিন্তু শীতের সকল বস্ত্র পেয়ে যাবেন, তবে দামটা বুঝেই করতে হবে, প্রায় অর্ধেক। আর এখানে বিভিন্ন ধরনের খাওয়ার সম্ভারও রয়েছে। দার্জিলিং সাইট সিনের সম্পর্কে তথ্য এতটাই। আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।